আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। কয়েকটি ফ্রন্টে তুমুল যুদ্ধ, ফাঁদে ফেলে টানেলে ঢুকিয়ে গোটা সেনা ইউনিট উড়িয়ে দিল কাসাম ব্রিগেড, অসংখ্য হতাহত। ভিনসান রণতরী প্রথমবারের মতো লক্ষ্যবস্তুতে পরিণত, 20টি মার্কিন ড্রোন ভূপাতিত করল ইয়েমেন। ইউক্রেনের সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের। দ্বিতীয় দফার পরমাণু আলোচনা, যুক্তরাষ্ট্রের সঙ্গে অগ্রগতির বার্তা ইরানের। মুসলিম নির্যাতন বন্ধ না করলে হুমকিতে পড়তে পারে বৃহত্তর ভারতের অস্তিত্ব, যা বলছেন বিশ্লেষকরা। 13 লাখ ভারতীয় সেনাদের উড়িয়ে দেওয়ার হুমকি পাকিস্তানি সেনাপ্রধানের। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলো সম্প্রতি ইসরায়েলি সামরিক দখলদারিত্বের লক্ষ্যগুলির বিরুদ্ধে একাধিক অভিযানের খবর দিয়েছে, যা প্রত্যক্ষ যুদ্ধে ফিরে যাওয়ার ইঙ্গিত বহন করছে। হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেডস জানিয়েছে, তারা গাজা ভূখণ্ডের দক্ষিণ অঞ্চল, বিশেষত খান ইউনিসের দক্ষিণে কিজান আল নাজ্জার এলাকায় ইসরায়েলি বাহিনীর সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছে। বিবৃতি অনুসারে একই দিনে একটি পৃথক অভিযানে কাসাম ব্রিগেডের যোদ্ধারা একটি শত্রু সামরিক ইউনিটকে একটি ফাঁদে আটকে থাকা সুড়ঙ্গ খোলার জন্য প্রলুব্ধ করতে সফল হয়েছিল। বেশ কয়েকজন ইসরায়েলি সৈন্য সুড়ঙ্গে প্রবেশ করার সাথে সাথে একের পর এক বোমা বিস্ফোরিত হয়, যার ফলে তাদের বেশ কয়েকজন নিহত এবং আরো অনেকে আহত হয়। একই এলাকায় তাদের অভিযান অব্যাহত রেখে আল কাসাম ব্রিগেডস জানায়, তারা ইসরায়েলি 3টি D9 মিলিটারি বুলডোজারকে ইয়াসিন 105 সেল, সোয়াত বিস্ফোরক ডিভাইস এবং একটি ব্যারেল বোমা দিয়ে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। এদিকে ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুস ব্রিগেডস রাফা শহরে প্রবেশ করা ইসরায়েলি সৈন্য ও যানবাহনের উপর হামলার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। জানা গেছে, এই সংঘর্ষে মর্টার শেল ও 107 mm রকেট ব্যবহার করা হয়েছে। এদিকে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, গাজা শহরের পূর্বাঞ্চলের আল তুফা এলাকায় হামাস যোদ্ধাদের এক সফল হামলায় দখলদার ইসরায়েলি বাহিনীর এক সেনা নিহত ও 5 জন গুরুতর আহত হয়েছে। শনিবার এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে ইসরায়েলি অধিকৃত অঞ্চলের গণমাধ্যম। ফিলিস্তিনের সাবাহ বার্তা সংস্থা জানায়, ইসরায়েলি মিডিয়াগুলো স্বীকার করেছে যে গাজার পূর্বাঞ্চলে একটি সাঁজোয়া যান লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির যোদ্ধাদের এই হামলায় এক ইসরায়েলি সেনা কর্মকর্তা নিহত ও 5 সেনা আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। প্রতিরোধকারী হামাস যোদ্ধারা পূর্ব আল তুফা এলাকায় ইসরায়েলি বাহিনীর জন্য পূর্ব পরিকল্পিতভাবে ফাঁদ পেতে রেখেছিল বলে জানায় টাইমস অফ ইসরায়েল। ইসরায়েলি সংবাদ মাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী প্রথম দফায় 2 ইসরায়েলি সেনা গুরুতর আহত হন। এরপর যখন উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করছিল, তখন একটি পুঁতে রাখা বিস্ফোরক বিস্ফোরিত হয়। এতে এক সেনা কর্মকর্তা নিহত ও 2 সেনা সদস্য আহত হন। এই ঘটনা ইঙ্গিত দেয় যে গাজার ভেতরে দখলদার ইসরায়েলি বাহিনীর প্রবল আগ্রাসনের মুখেও প্রতিরোধকারী হামাস যোদ্ধারা সুসংগঠিত ও সক্রিয় রয়েছে। একই সঙ্গে তারা দখলদার বাহিনীকে লক্ষ্য করে কৌশলী আক্রমণ চালিয়ে যাচ্ছে। এদিকে গাজা শহরের সুজাইয়া ও তুফা এলাকায় আবাসিক এলাকা লক্ষ্য করে ইসরায়েলের 2টি ড্রোন হামলায় 6 ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে ওয়াফা। এতে আরো বলা হয়েছে, সুজাইয়ার হাসনাইন স্ট্রিটে বেসামরিক নাগরিকদের একটি দলকে লক্ষ্য করে একটি ইসরায়েলি ড্রোন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এতে 3 জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। পৃথক আরেকটি হামলায় গাজা শহরের উত্তর পূর্বে তুফাহের ইয়াকা স্ট্রিটে একটি বাড়ি লক্ষ্য করে আরেকটি ড্রোন হামলায় 3 ফিলিস্তিনি নিহত এবং আরো অনেকে আহত হয়েছে। আরব সাগরে প্রবেশের পর প্রথমবারের মতো আমেরিকার যুদ্ধজাহাজ ভিনসানকে লক্ষ্যবস্তু করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। পার্স টুডে আরো জানিয়েছে, ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি শুক্রবার সানায় ইয়েমেনি মিছিলকারীদের বিশাল সমাবেশে ঘোষণা করেন, ইয়েমেনি ক্ষেপণাস্ত্র ইউনিট একটি অভিযানের সময় জুলফিকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে অধিকৃত জাফা এলাকার বেনগুরিয়ন বিমানবন্দরের উপকণ্ঠের একটি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। গতকাল ইয়েমেনের জনগণ আবারও গাজার জনগণের সাথে সংহতি প্রকাশ করে মিছিল করেছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রাসী হামলা ইয়েমেনি জনগণকে কখনোই ফিলিস্তিনের প্রতি সমর্থন বন্ধ করতে পারবে না বলে ইয়েমেনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘোষণা দেওয়ার পর ওই পদযাত্রা শুরু হয়। ইয়েমেনি বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বক্তৃতায় সারি জানায়, সানা প্রদেশে আক্রমণাত্মক অভিযানের সময় একটি মার্কিন MQ-9 ড্রোন ভূপাতিত করা হয়েছে। অন্য খবরে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র শনিবার সকালে সানা প্রদেশের আরহাব অঞ্চলে হামলা চালিয়েছে। মার্কিন যুদ্ধ বিমানগুলো সাদা এবং আল জাউফ প্রদেশেও 7 দফা হামলা চালায়। স্থানীয় সূত্র জানিয়েছে, আমেরিকান হানাদাররা সাদা শহরে 3 বার এবং জাউফ প্রদেশের বারাত আল আনান খাব এবং আল সাফ এলাকায় 4 বার হামলা করেছে। এদিকে ইয়েমেনি আনসারুল্লাহ আন্দোলনের রাজনৈতিক কার্যালয় শুক্রবার সন্ধ্যায় একটি কঠোর বিবৃতি দিয়েছে। এই বিবৃতিতে হোদেইদাহ প্রদেশের রাস ইসা তেল বন্দরের সাম্প্রতিক মার্কিন হামলার নিন্দা জানিয়ে এটিকে যুদ্ধাপরাধ বলে অভিহিত করা হয়েছে। ইসরায়েলের সমর্থনে এবং ইয়েমেন কর্তৃক আরোপিত নৌ অবরোধ ভাঙার চেষ্টায় মার্কিন যুক্তরাষ্ট্র ইয়েমেনি বেসামরিক নাগরিকদের উপর আক্রমণ চালিয়ে যাচ্ছে। তাদের হামলায় এ পর্যন্ত কয়েক ডজন শহীদ ও আহত হয়েছে। এই আক্রমণ সত্ত্বেও ইয়েমেনি সশস্ত্র বাহিনী গাজা উপত্যকার প্রতিরোধ আন্দোলন এবং ফিলিস্তিনি জনগণকে সমর্থন অব্যাহত রেখেছে। তারা দখলদার ইসরায়েলের কেন্দ্রস্থল এবং ইহুদিবাদী সরকারের সাথে যুক্ত জাহাজ, এমনকি লোহিত সাগর ও ভারত মহাসাগরে আমেরিকান জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করে। সেই সাথে বেশ কয়েকটি উন্নত আমেরিকান ড্রোন ভূপাতিত করেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্টার সানডে উপলক্ষে ইউক্রেনের সামরিক যুদ্ধবিরতি ঘোষণা করেছে। তিনি তার সেনাবাহিনীকে স্থানীয় সময় শনিবার সন্ধ্যা 6টা থেকে রোববার সন্ধ্যা 6টা পর্যন্ত সব ধরনের সামরিক অভিযান বন্ধ রাখার নির্দেশ দেন। অবশ্য পুতিনের এই একতরফা ঘোষণার পর এখনো পর্যন্ত ইউক্রেনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। শনিবার বিকালে ক্রেমলিনের রুশ সশস্ত্র বাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ ভ্যালেরি উদ্দেশ্য করে পুতিন বলেন, মানবিক দিক বিবেচনায় নিয়ে রাশিয়ার পক্ষ থেকে স্টার সানডে উপলক্ষে যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হচ্ছে। এই সময় সব সামরিক কর্মকাণ্ড বন্ধ রাখার নির্দেশ দিচ্ছে। পাশাপাশি সতর্কতা হিসেবে পুতিন যোগ করেন, আমরা আশা করি ইউক্রেনও আমাদের অনুসরণ করবে, তবে আমাদের বাহিনীকে সম্ভাব্য যুদ্ধবিরতি লঙ্ঘন বা শত্রু উস্কানিমূলক আচরণের জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। এই নিয়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বিশেষ সামরিক অভিযানে আওতাধীন সব বাহিনীর কমান্ডারদের এই যুদ্ধবিরতির নির্দেশ দেওয়া হয়েছে। আর আরো জানায়, যদি ইউক্রেন এই যুদ্ধবিরতি মেনে চলে তাহলে রুশ বাহিনীও তা পালন করবে। রাশিয়ার এই ঘোষণা এমন এক সময় এলো যখন ইউক্রেন যুদ্ধের দীর্ঘায়ন ও বেসামরিক ক্ষয়ক্ষতির চিত্র আরো স্পষ্ট হচ্ছে, বিশেষ করে পূর্ব ও দক্ষিণ ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে। বিশ্লেষকরা মনে করছেন, রাশিয়ার এই একতরফা যুদ্ধবিরতি ঘোষণা একটা কূটনৈতিক বার্তা পাঠানোর চেষ্টা, তবে ইউক্রেনের পাল্টা প্রতিক্রিয়ায় এর বাস্তব ফলাফল নির্ধারণ করবে। এদিকে বিশেষ সামরিক অভিযানের অংশ হিসেবে রাশিয়ার ব্যাটল গ্রুপ সেন্টারের ইউনিটগুলো গত 24 ঘন্টায় 315 জনেরও বেশি ইউক্রেনীয় সেনাকে হত্যা করেছে। ব্যাটল গ্রুপের মুখপাত্র আলেকজান্ডার সাভচুক এই তথ্য জানায়। তিনি আরো বলেন, এছাড়াও শত্রু বাহিনী 2টি ট্যাঙ্ক, 3টি সাঁজোয়া যুদ্ধযান, 5টি মোটরযান এবং 1টি ফিল্ড আর্টিলারি বন্দুক হারিয়েছে। সূত্র রয়টার্স এবং TAS। তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার উচ্চ পর্যায়ের আলোচনা শনিবার রোমে শেষ হয়েছে। প্রায় 4 ঘন্টা ধরে চলা এই আলোচনা থেকে কূটনৈতিক অগ্রগতির কিছুটা আশার ইঙ্গিত মিলেছে। শনিবার রাতে মার্কিন সংবাদ মাধ্যম CNN তাদের এক প্রতিবেদনে এই খবর জানায়। খবরে বলা হয়, এই আলোচনার প্রথম দফা 1 সপ্তাহ আগে ওমানের রাজধানী মাস্কাটে অনুষ্ঠিত হয়েছিল। যদিও এবারের বৈঠক ইটালির রোম হয়েছে, তবুও ওমান আগের মতোই মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আলোচনায় নেতৃত্ব দিয়েছেন স্পেশাল এনভয় স্টিভ উইটকফ এবং ইরানের পক্ষে নেতৃত্ব দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আব্বাস আরাকচি সাংবাদিকদের বলেন, আলোচনা প্রায় 4 ঘন্টা স্থায়ী হয়েছে এবং আমি বলতে
বলতে পারি যে আমরা কিছু অগ্রগতি অর্জন করেছি। এই রোম বৈঠকে আমরা কিছু মৌলিক নীতি ও লক্ষ্য সম্পর্কে ভালো বোঝাপড়ায় পৌঁছেছি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, আলোচনার তৃতীয় দফা আগামী শনিবার মাস্কাটে অনুষ্ঠিত হবে। ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এই তথ্য নিশ্চিত করেছে। আরাকচি আরো জানান, ওমানে কারিগরি বিশেষজ্ঞদের মধ্যে আলাদা আলোচনা আগামী বুধবার শুরু হবে। উল্লেখযোগ্য যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কয়েক দশকের শত্রুতা রয়েছে এবং তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরেই মতবিরোধ চলছে। মুসলিম নির্যাতন বন্ধ না করলে হুমকিতে পড়তে পারে বৃহত্তর ভারতের অস্তিত্ব। বিশ্লেষকরা সাবধান করে দিয়েছেন, ভারতের একক হিন্দু রাষ্ট্র কায়েমের চেষ্টায় মুসলমানরা নয়, বরং দেশটির হিন্দুরাই ক্ষতিগ্রস্ত হবেন। ভারতে মুসলমানদের নিপীড়ন ও উৎখাতকে প্রকৃত এবং নীতিগত সিদ্ধান্তের বিপক্ষে অবস্থান বলে মনে করছেন তারা। এই সংঘাত ভারতের ভৌগোলিক অস্তিত্বকে হুমকির মুখে ফেলতে পারে এমন আশঙ্কা রয়েছে এবং এতে পুরো দক্ষিণ এশিয়ায় বৃহত্তর সংঘাত সৃষ্টি হতে পারে। বিশ্লেষকরা আরো মনে করছেন যে ভারতে মুসলিম নিপীড়ন বন্ধে ওআইসি এবং জাতিসংঘের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোকে সক্রিয়ভাবে এগিয়ে আসতে হবে। ভারতে মুসলিম নিপীড়নের বিষয়টি প্রায় আলোচিত হয়ে আসছে। এটি শুধুমাত্র ধর্মীয় ইস্যু নয়, বরং আর্থিক, সামাজিক এবং সরকারি সুযোগ সুবিধার ক্ষেত্রেও মুসলমানদের বঞ্চিত করার অভিযোগ পুরনো। সম্প্রতি এক মসজিদ থেকে মুসল্লিদের বের হওয়া অবস্থায় পুলিশ কর্তৃক বেধড়ক লাঠিপেটা করা হয়েছে। কোথাও আবার মসজিদের সামনে উচ্চস্বরে গান বাজিয়ে এবং ধারালো অস্ত্র উঁচিয়ে মহড়া দিচ্ছে উগ্রপন্থীরা। ভারতের বিভিন্ন রাজ্যে, বিশেষত আসাম, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড সহ অন্য অনেক অঞ্চলে আরএসএস ও বিজেপি একক হিন্দুত্ববাদী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে মুসলিম নির্যাতন চালাচ্ছে। বিশ্লেষকরা জানিয়েছেন, শুধু মুসলিমদের উপরই নয়, অন্য জাতিগোষ্ঠীর মানুষের ওপরও হামলা হচ্ছে। তাদের মতে এর পেছনে মূল কারণ হলো ভারতে হিন্দু রাষ্ট্রে পরিণত করার প্রচেষ্টা। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, যদি মুসলিম নির্যাতন বন্ধ না করা হয় তবে বৃহত্তর ভারতের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। ভূ রাজনীতি বিশ্লেষক এবং গবেষক এম জাকির হোসেন খান বলেছেন, ভারতের 30 কোটি মুসলমান কিংবা সংখ্যালঘু অন্যান্য জাতিগোষ্ঠী যেমন খ্রিস্টান সম্প্রদায় বা বৌদ্ধদের যদি রুট আউট করে একক হিন্দু রাষ্ট্র গঠন করতে চান বা তাদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানাতে চান, তা কখনোই সম্ভব হবে না। এদিকে শুধুমাত্র ভারতের ভৌগোলিক অস্তিত্বকে হুমকির সম্মুখীন করবে না, বরং দক্ষিণ এশিয়ায় বৃহত্তর সংঘাত তৈরি করবে। বিশ্লেষকরা বলছেন, মুসলিম নিপীড়ন বন্ধে আন্তর্জাতিক অঙ্গনে জনমত গঠনের পাশাপাশি ওআইসি এবং জাতিসংঘের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্প্রতি যুক্তরাষ্ট্রের রিলিজিয়াস ফ্রিডম কমিটি ভারতকে জাতিগত নিপীড়ন বন্ধে সতর্ক করলেও মোদীর সরকার এতে কর্ণপাত করেনি। ভারতের রাজনৈতিক পরিস্থিতি এবং মুসলিম নির্যাতন নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, যদি ভারতীয় সরকার এসব বিষয়ে যথাযথ পদক্ষেপ না নেয় তাহলে পুরো দক্ষিণ এশিয়া অঞ্চলে বিপদ বাড়তে পারে। পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির জানিয়েছেন, বিশ্বের কোন শক্তি কাশ্মীর থেকে পাকিস্তানকে বিচ্ছিন্ন করতে পারবে না। গেল বুধবার প্রবাসী পাকিস্তানিদের আলোচনা সভায় ভাষণে এই দাবি করেন তিনি। এই সভায় কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নার দ্বিজাতি তত্ত্বের প্রশংসা করেন আসিম মুনির। 13 লাখ ভারতীয় সেনাদের পাকিস্তান ভয় পায় না বলেও মন্তব্য করেন তিনি। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, আলোচনা সভায় ভাষণে বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। এই সময় তিনি পাকিস্তানের ইতিহাস সবাইকে মনে করিয়ে দেন, প্রজন্ম থেকে প্রজন্মে সেই ইতিহাস ছড়িয়ে দিতে বলেন। এমনকি ভারত ও পাকিস্তান যে আলাদা এবং স্বতন্ত্র সেই বিষয়টি মনে করিয়ে দেন আসিম। পাকিস্তানের সেনাপ্রধান বলেন, আমাদের দেশের রাষ্ট্রদূতদের ভুলে যাওয়া উচিত নয়, তারা একটি দারুণ ঐতিহ্য এবং সংস্কৃতির ধারক। আপনাদের অবশ্যই সন্তানদের কাছে পাকিস্তানের গল্প বলা উচিত। আমাদের পূর্বপুরুষরা ভাবতেন যে জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা হিন্দুদের থেকে আলাদা। আমাদের ধর্ম, আমাদের রীতিনীতি, ঐতিহ্য, চিন্তা ভাবনা এবং উচ্চাকাঙ্ক্ষা পৃথক। এটি ছিল দ্বিজাতি তত্ত্বের ভিত্তি। ভারতীয় ও পাকিস্তানিরা দুটি পৃথক জাতি বলেও মন্তব্য করেন জেনারেল মুনির। ওই সম্মেলনে কাশ্মীর ও বেলুচিস্তান প্রসঙ্গ এসেছে তার বক্তৃতায়। এসেছে পাকিস্তানের বিদ্রোহী তেহরিকে তালিবান এবং বেলুচিস্তান লিবারেশন আর্মির সাম্প্রতিক হামলার প্রসঙ্গ। তিনি বলেছেন, কাশ্মীর হলো ইসলামাবাদের গলার শিরা, তাই পাকিস্তানিরা কখনো তাকে ভুলতে পারে না। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার।
কয়েকটি ফ্রন্টে তুমুল যুদ্ধ, ফাঁদে ফেলে টানেলে ঢুকিয়ে গোটা সেনা ইউনিট উড়িয়ে দিল কাসাম ব্রিগেড, অসংখ্য হতাহত। ভিনসন রণতরী প্রথমবারের মতো লক্ষ্যবস্তুতে পরিণত, 20টি মার্কিন ড্রোন ভূপাতিত করল ইয়েমেন। ইউক্রেনের সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের। দ্বিতীয় দফার পরমাণু আলোচনা, যুক্তরাষ্ট্রের সঙ্গে অগ্রগতির বার্তা ইরানের। মুসলিম নির্যাতন বন্ধ না করলে হুমকিতে পড়তে পারে বৃহত্তর ভারতের অস্তিত্ব, যা বলছেন বিশ্লেষকরা। 13 লাখ ভারতীয় সেনাদের উড়িয়ে দেওয়ার হুমকি পাকিস্তানি সেনাপ্রধানের। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।